আমি রেকর্ড স্টার্ট করে দিলাম। এখন থেকে যতগুলো টপিক হচ্ছে আমরা মানে পারবো, আশেপাশে সামনে পড়বে ততগুলো বিষয় আমরা দেখার ট্রাই করব। আচ্ছা সবাই, প্রথম থেকে একটু শুরু করি। আমি একটা লিস্ট বের করি। এই লিস্টটা কি আপনাদেরকে দেওয়া হয়েছিল? জি না। এরকম একটা লিস্ট জি না ভাই। ই-কমার্সের? শপিফাইটা দেওয়া হয়েছিল, এই জন্যই শপিফাইটা কমার্সের দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ই-কমার্সে দেওয়া হয়নি। আচ্ছা সবাই খেয়াল করেন, একদম ফুল স্টোরের জন্য আজকে আমরা একদম ওভারঅল ফুল স্টোরের জন্য কাজ করব। সবাই একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আর আশা করি আজকে ক্লাসে পরে আমাদের ই কমার্স নিয়ে যে ল্যাকেন্সটা আছে ওই ল্যাকেন্সটা তো কভার হবে, প্লাস হচ্ছে আমরা আগামী পরশুদিন আবার ক্লাস করতে আসতেছি। ওকে? ইনশাল্লাহ। ওই দিন কোনো ক্লাস থাকুক আর না থাকুক আমরা ক্লাস করব। আমরা চাই, এবং হচ্ছে আরেকটা জিনিস বলে নেই, আমরা ফাইবার কাজ শেষ হওয়ার মানেই যে ফাইবার কাজ মানে আমাদের সকল কন্টেন্ট শেষ এরকম কোনো কিছুই না। আমরা পরবর্তীতে আমাদের যদি কোনো ল্যাকেন্স থাকে সেই ল্যাকেন্সের জন্য আমি এক্সট্রা আবার টাইম দিব আপনাদেরকে, যদি কখনো ল্যাকেন্স মনে করেন আপনারা। ওকে, আই হোপ সো মনে করবেন না। আচ্ছা, সবাই প্রথম থেকে দেখেন ফুল স্টোর। ফর ফুল স্টোর সেট আপ, আমরা ফুল স্টোর সেট আপ করবো। সেট আপ করার জন্য হচ্ছে আম, এটা চলে গেল, এটা হচ্ছে আমাদের কি অ্যাপ্লাই হিয়ার ফর দ্য কন্টেন্ট। আমাদের যে কোনো কন্টেন্ট লাগবে, সবাইকে আবারও বলি, আমাদের এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের যে কোনো কন্টেন্ট লাগবে, আপনার ব্যাচ আইডি এবং আপনার ব্যাচের যে আইডি প্লাস আপনার নাম প্লাস আপনার কি কন্টেন্ট লাগবে, এই তিনটা জিনিস পুশ করে হচ্ছে বা এই তিনটা জিনিস সাবমিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত কন্টেন্ট গুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা সবাই খেয়াল করেন, আপড্রাফট, অল ইন, মাইগ্রেশন, এটা কি বুঝতে পারতেছেন? এটা কি আপড্রাফটটা কি অল ইন মাইগ্রেশনটা কি আপনাদের কি একদম আমি ক্লাস নিয়ে নেই টোটালি? মনে হচ্ছে আমি 91 একটা ক্লাস নিয়েছিলাম। ভাই নিছিলেন, কিন্তু এগুলা কিছু দেখানো হয় না, খালি ওই প্রোডাক্ট একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা দেখাইছে। আচ্ছা, দেখাইছিলেন শুধু জাস্ট। প্রোডাক্ট আপলোড হয়েছিল। সবার আগে মাথায় রাখি আমাদের কি করা উচিত। আমাদের প্রথম অবস্থায় কোনো কাজ শুরু করার আগে, সাপোজ আমরা কোনো এক্সিস্টিং সাইটের কাজ করতেছি, একটু মাথায় রাখি, আমরা একটু ডিটেলসলি আলোচনা করব। এক্সিস্টিং কোনো সাইটের কাজ করতেছি, আমরা আজকে এখন শুরু করেছি, ওই সাইটে আগে কাজ করা আছে, তো সেই সাইটের জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, ওই সাইটে একটা ব্যাকআপ রাখতে হবে, রাইট? ব্যাকআপ জি। আমাদের রাখা প্রয়োজন না, কারণ হচ্ছে ইন ফিউচার আমি বাই মিস্টেকলি, আমি কিন্তু মানুষ, ওভারঅল মানে দিন শেষে কিন্তু আমি একটা মানুষ, মানুষ কাজ করতেছি, কাজ করতে গিয়ে কোনো ভুল হবে, ওই ভুলটা যেন শুধরে নিতে পারি, তার জন্য একটা ব্যাকআপ রাখতে হবে। তো ব্যাকআপ রাখার জন্য আমরা কি করবো, ফার্স্ট ফার্স্ট আপড্রাফট। আপড্রাফট হচ্ছে একটা প্লাগইন, যে প্লাগইনটা হচ্ছে আমি আমার ড্রাইভের সাথে লিঙ্ক করা, ড্রাইভে হচ্ছে আমার সাইটের ব্যাকআপটা উঠায় রাখতে পারবো, ড্রাইভে হচ্ছে আমার সাইটের ব্যাকআপটা উঠায় নিতে পারবো। আপড্রাফট, এটা ফ্রি এবং পেইড ভার্সনটাই আছে, বাট আমরা শুধুমাত্র ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের যত বড় ফাইলটি হোক না কেন, শুধুমাত্র ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের ফ্রি ভার্সনটা এনাফ, আর কোনো কিছু লাগবে না। আমরা শুধুমাত্র ব্যাকআপের জন্য আজকে আমরা পুরো সাইটের যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার সম্পর্কে আলোচনা করব। আর গত ক্লাসগুলোতে আমি যে গ্রুপ টাস্ক গুলো দিয়েছিলাম, সবাই কি কমপ্লিট করেছেন? জি ভাই, করছি। জি ভাইয়া। আমি কিন্তু সবাইকে, এই যে কাকে যেন দায়িত্ব দেওয়া হয়েছিল, শুধু কাউকে ভাই, দায়িত্ব দেয়নি এই না ব্যাচের? না, কেউকে দেন নাই, কিন্তু শুধু আমাদের ইজি শিপটা একটু বুঝতে কষ্ট হয়ে গেছে। এমনি ক্লাভিওটা আচ্ছা আমরা আচ্ছা, একটু দেখছিলাম। ইজি শিফট আমি আলাদা ক্লাস নিব না, কোনো সমস্যা নেই। জি, ওকে। আচ্ছা সবাই খেয়াল করেন, ফার্স্ট আমরা একটা অ্যাপ, এখানে অ্যাপ না কিন্তু এখানে হচ্ছে প্লাগ ইন, WooCommerce হচ্ছে প্লাগইন। তো প্লাগইন একটা ইনস্টল দিয়েছি, ইনস্টল দেওয়ার পরে কি হয়েছে, ইনস্টল দেওয়ার পরে হচ্ছে একটা ইন্টারফেস আমরা চলে গেছি সেটিংস থেকে আপডেট প্লাস ব্যাকআপস। ব্যাকআপসে যাওয়ার পরে কোথায় যাচ্ছি, সেটিংসে যাচ্ছি। সবাই খেয়াল করেন, সেটিংসে ক্লিক করার পর কি হচ্ছে, এখানে হচ্ছে ড্রপ বক্স ড্রাইভ সবগুলোর সাথে লিঙ্ক আপ করা যায়। আমি বলবো কি আমার ড্রাইভের সাথে যে কোনো, আমার প্রেফারেবল যে কোনো ড্রাইভের সাথে আমি লিঙ্ক আপ করাবো। লিঙ্ক আপ করে কি করব, জাস্ট নিচে আসবো, সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস ক্লিক করার পরে এখন আমার ড্রাইভ থেকে এক্সেস চাইবে বা ড্রাইভের পারমিশন চাইবে। তো আমি আমার ড্রাইভের পারমিশন দিয়ে দিলাম, অ্যালাউ। কমপ্লিট দ্য স্টেপ। শেষ, আমার আপড্রাফট প্লাসের সাথে আমার সাইটের লিংক হয়ে গেছে।
প্রথম কাজ কি সবাই মাথায় রাখবেন, এক্সিস্টিং কোনো সাইটের কাজ করতে হলে মাস্ট বি ব্যাকআপ রাখা প্রয়োজন। তো ব্যাকআপ রাখা যেহেতু প্রয়োজন, তখন আমার কি করতে হবে, তখন আমার এই প্লাগইন ইনস্টল দিব, ইনস্টল দিয়ে সেটিংস এর সাথে গিয়ে আমার ড্রাইভের সাথে লিংক করা দিব, লিংক করা দেওয়ার পর ব্যাকআপ নাওতে ক্লিক করব, নাওতে ক্লিক করে ব্যাকআপ নাও ক্লিক অন ইট। অটোমেটিক্যালি কিছুক্ষণ টাইম নিবে, আপনার সাইটের কতটুকু ভারী সেটার উপর ডিপেন্ড করে কিছুক্ষণ টাইম নিবে। টাইমটা হচ্ছে এখন হচ্ছে যে কি করতেছে, ক্রিয়েটিং ফাইল ব্যাকআপ, ব্যাকআপ ফাইলটাকে কি করতেছে, প্লাগইন ফাইলগুলোকে জিপ আকারে করতেছে। এইভাবে প্রত্যেকটা ফাইলকে একটা জিপ আকারে করে ড্রাইভে আপলোড করে দিবে। আমি যে ড্রাইভের সাথে লিংক করেছি, আমি কিন্তু আমার গুগল ড্রাইভের সাথে লিংক করেছি, লিংক করার ফলে ফলে কি হলো, আমার ড্রাইভে অটোমেটিক্যালি উঠে যাবে। বুঝতে পারতেছেন, আমার ড্রাইভে অটোমেটিক্যালি উঠে যাবে। এখন হচ্ছে কি, আমরা এই যে এইখানে আছে না, এইখানে যখন আমাদের ব্যাকআপ ফাইল হয়ে যাবে, ব্যাকআপ নেওয়া হয়ে যাবে, ক্লোজ, ব্যাকআপ হ্যাজ বিন রানিং ফিনিশড, ক্লোজ। এখন দেখেন ব্যাকআপ কিন্তু হয়ে গেছে, আমার ডাটাবেজ আলাদাভাবে ব্যাকআপ নিচ্ছে, আমার প্লাগইন আলাদাভাবে ব্যাকআপ নিচ্ছে, আমার থিম আলাদাভাবে ব্যাকআপ নিচ্ছে, আমার আপলোডস মানে কি আদার্স যে মিডিয়া ফাইলগুলো আছে সেই মিডিয়া ফাইলগুলো নিছে, তারপর আমার আদার যে ফাংশনালিটিগুলো আছে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে ব্যাকআপ নেওয়া শেষ। এখন হয়েছে কি, যদি এমন হয় আমি সাইটে কাজ করতে গিয়ে কোনো কিছু ভুল করে ফেলেছি, তখন আমরা কি করব, ডিরেক্টলি রিস্টোরে ক্লিক করব, রিস্টোরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন, জি। রেজিস্টারে যখন ক্লিক করব, তখন হচ্ছে সবগুলা জিনিস জাস্ট টিক চিহ্ন দিয়ে নেক্সটে চলে যাব। দেন এটা অটোমেটিক্যালি হবে। আমি এটা ব্যাক ক্যান্সেল করে দিই, আই ডোন্ট ওয়ান্ট দ্য ব্যাকআপ। আমরা ডিরেক্টলি এখন চলে যাব হচ্ছে, বুঝতে পারতেছেন তো প্রসেসটা, শুধুমাত্র আমরা রিস্টোর দিয়েছি, ব্যাকআপ ফাইলটা কিন্তু আমাদের চলে আসছে। এই যে এখন ব্যাকআপ ফাইলটা দেখতে পাচ্ছেন। যদি আমার কখনো বাই এনি চান্স কোনো ভুল করে ফেলি, তাহলে সেটা করব। এটা কিন্তু কিন্তু এই ব্যাকআপটা কিন্তু আমি অন্য সাইটে আপলোড করতে পারবো না, যে ব্যাকআপটা এখানে আছে। এমন যদি হয়, কোন সময় ক্লায়েন্ট বলতে পারে না আমাকে যে এখন হচ্ছে তুমি তোমার সাইটে আপলোড করো, তোমার সাইটে কাজ করো, সরি, তোমার সাইটে কাজ করো, দেন পরবর্তীতে সেটা তুমি কি করবা, পরবর্তীতে সেটা তুমি আমার সাইটে আপলোড করে দিবা। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই প্লাগইন দিয়ে হবে না, সেই ক্ষেত্রে আমাদের আরো একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যদি আমরা একদম সম্পূর্ণ ব্যাকআপ নিতে চাই, যেটাকে বলে মাইগ্রেশন, এক সাইট থেকে আরেক সাইটে নিতে চাই, মাইগ্রেশন মিন্স কিন্তু হচ্ছে এই সাইট থেকে আরেক সাইটে নেওয়া। এটা যদি করতে চাই, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে অল ইন ওয়ান মাইগ্রেশন। এই প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এটা ইউজ করবেন। প্রায় 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এই প্লাগইনটা ইনস্টল করব কেন, এক সাইট থেকে বা এক ডোমেন থেকে বা এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ নেওয়ার জন্য, মাইগ্রেশন করার জন্য। কিন্তু এটা আমরা ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারি, কিন্তু একদম জেনুইন ব্যাকআপ, শুধুমাত্র ব্যাকআপের জন্য যদি বলি, তাহলে আমরা কি ইউজ করলাম, আপড্রাফট। যে কোনো একজন নোট ডাউন করবেন, আমি কিন্তু সবার নোট ডাউন গুলা চেক করি না, কিন্তু কিন্তু মাঝে মধ্যে হুট করে কিন্তু চেক করব, তাই চাই সবাই যেন নোট করে রাখেন। নোটগুলা কিন্তু নিজের জন্য করতেছেন। এখন দেখেন, সবাই দেখেন, অল ইন ওয়ান, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে আমি এখনো পর্যন্ত যতটুকু কাজ করেছি সেই কাজটা হচ্ছে আমি ক্লায়েন্টের সাইডে তুলে দিব। সাপোজ আমি ধরলাম, তুলে দেওয়ার জন্য এক্সপোর্ট অ্যাজ আ ফাইল, এখন আমরা ড্রপ বক্সও করতে পারবো, আমাদের এফটিপিতেও করতে পারবো, আমাদের ওয়ান ড্রাইভও করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট অ্যাজ আ ফাইল হিসেবে ব্যাকআপ নেওয়াটা আমার কাছে বেটার অপশন মনে হয়। ওকে, আরেকটা জিনিস আমি সবাইকে বলে দিই, অল ইন ওয়ান মাইগ্রেশনের কিন্তু প্রো ভার্সনটা আছে, এটা আনলিমিটেড ভার্সন একটা আছে, যেটা হচ্ছে আনলিমিটেড। এখানে কিন্তু লিমিটেড, এক্সপোর্ট করার জন্য লিমিটেড ফিচার, 1 জিবির বেশি এখানে এক্সপোর্ট করা যাবে না। এবং আপলোড দেওয়ার সময় বা ইম্পোর্ট দেওয়ার সময় আমি যদি অন্য কোনো সাইটে ইম্পোর্ট দিতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে সেখানে হচ্ছে 100 এমবি বা 250 এমবির বেশি মনে দেওয়া যায় না। তো এই যে এটা 250 বা 204 এমবি দেখে এটা ডাউনলোড হচ্ছে, বাট এটা যদি 2 জিবি হতো তাহলে কিন্তু এক্সপোর্ট হতো না। তো এটার জন্য আমরা কি করব,
আমরা হচ্ছে এটার প্রো ভার্সনটা এই ভল্টে অ্যাপ্লাই করে নিয়ে নিব। প্রো জি ভাই। অল ইন ওয়ান মাইগ্রেশন প্রো, এটা কেন নিব? ইন ফিউচারে আমাদের কাজে লাগবে, কারণ যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আমাদের এই বিষয়গুলা লাগবে, কারণ ক্লায়েন্টের সাইটটা 2 জিবির বেশি হতে পারে, 1 জিবির বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাউনলোড মাইগ্রেশন করতে অবশ্যই এটা লাগবে। অ্যাপ্লাই ভল্ট, ভল্টে অ্যাপ্লাই করে নিয়ে নেবেন, আমি নোটটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা ডাউনলোড হওয়ার পরবর্তীতে আমাদের কি করা লাগবে? সাপোজ এখন আমি ধরে নিলাম এই সাইট থেকে আমরা ডাউনলোড করেছি বা এই সাইট থেকে আমরা ব্যাকআপ ফাইলটা নিয়ে নিছি, এটা কিন্তু পুরো সাইটের ফাইলটাও আপলোড করেছে, পুরো সাইটে আমি যা যা কিছু করেছি, আমি একটা এলিমেন্টর দিয়ে যদি একটা পেজও ডিজাইন করে থাকি, একটা টেক্সটও যদি অ্যাড করে থাকি, সব টেক্সটগুলোও এই যে ডাব্লিউপি পেজ নামে যে ডট ডাব্লিউপি পেজ এই নামে যে ফাইলটা আছে সেই ফাইলে মানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পরবর্তীতে তারপরে কি করব? সাপোজ অন্য একটা সাইটে নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি, ওইখানে আমার কোনো কাজ করা নাই, নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আমরা করব কি, এই প্লাগইনটা অ্যাক্টিভ করব, এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে এখানে আসবো, ইম্পোর্টে ক্লিক করব। সাপোজ এটা আমি ধরে নিলাম একটা ফ্রেশ ওয়েবসাইট, এটা একটা ফ্রেশ ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি আর শুধুমাত্র এই প্লাগইনটা ইনস্টল করেছি। এখন এখানে কি করব? এখানে হচ্ছে আমার এই ফাইলটা আপলোড দিব। ওই যে আমি বললাম, ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তোমার সাইটে তুমি করো, তোমার ওয়েবসাইটে তুমি করে ফেলো, দেন সেটা তুমি পরবর্তীতে আমার ওয়েবসাইটে আপলোড করে দিও, মাইগ্রেট এর ওয়ার্ডটা কিন্তু মাইগ্রেট হবে, মাইগ্রেট করে দিও, তাহলে কি হবে? তাহলে আমরা এই অল ইন ওয়ান প্লাগইন দিয়ে মাইগ্রেশন প্লাগইন দিয়ে এক্সপোর্ট করব, দেন ইম্পোর্ট করে দিব। এখানে কিন্তু লিমিট হচ্ছে 1 জিবি, 1 জিবি, তার মানে এটার আনলিমিটেড যে ভার্সনটা আছে সেটা হচ্ছে আমরা ভল্টে অ্যাপ্লাই করে নিয়ে নিব। ক্লিয়ার? জি ভাই। 1 জিবি, এটা জাস্ট ইম্পোর্ট হেয়ার। কি ইম্পোর্ট করব, কোথা থেকে ইম্পোর্ট করব? ফাইল থেকে ইম্পোর্ট করব, রাইট? ফাইল। ফাইলটা কিন্তু এখনো ডাউনলোড হয় না, এই যে ডাউনলোড হচ্ছে। জি। ওকে, তো এটা হচ্ছে আপনি ডাউনলোড করে দেখে নেবেন, সেম প্রসেস, শুধুমাত্র হচ্ছে আমরা আমরা জাস্ট আপলোড করব, আপলোড করার পরে জাস্ট কমপ্লিট দ্য প্রসেস, দেন একটু রিলোড নিবে, রিলোড হওয়ার পরবর্তীতে ফাইলটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরবর্তীতে আমরা এই সাইডে যে কাজটা করেছি বা আমাদের প্রিভিয়াস সাইডে যে কাজটা করেছি বা আমাদের সাইডে যে কাজটা করেছি সেই কাজটা হুবহু ক্লায়েন্টের সাইটে উঠাই দিতে পারবো। ক্লিয়ার? তার মানে এটা আমি আমার আপাতত ক্যান্সেল করে দিলাম, শেষ। বুঝতে পারছেন ক্লায়েন্টের ব্যাকআপ নেওয়ার জন্য আমরা কি করব? জি ভাই। শেষ। ভাই এটার মাধ্যমে কি ভাইয়া প্লাগইন টাগইন সবগুলা কি চলে আসবে? সবগুলা প্লাগইন আমি বললাম না একটু আগে, আমি যদি একটা অক্ষরও লিখে থাকি সে অক্ষর সহ চলে আসবে, একটা ওয়ার্ড লিখেছি সাপোজ, একটা লেটার লিখেছি, ওই লেটার সহ চলে আসবে সবকিছু। তবে এতে ধরুন কাস্টমারের কোনো প্রাইভেসির কোনো ব্যাপার নাই। প্রাইভেসির ব্যাপার কেন হবে? আচ্ছা আমি আপনাকে বুঝাই, সাপোজ আমি ধরলাম আহ, আমার এখন আমাদের কোডমিনির সাইটটা ধরলাম, কোডম্যান সরি কোডম্যান বিডি লিখে সার্চ করলাম, আমাদের ওয়েবসাইটে আমরা ঢুকলাম। আচ্ছা ভাইয়া এটার মধ্যে একটু জিনিস বলি, তাহলে এটা হলে তো ভাই আমি আমার লোকাল হোস্টে কাজ করে তারপরে আপলোড করে দিতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও ওয়াই নট, লোকাল হোস্টে আমি কাজ করে আপলোড করে দিতে পারি, কোনো সমস্যা নেই। লোকাল হোস্টে কাজ করে এই প্লাগইন দিয়ে হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিলাম, দেন হচ্ছে ইম্পোর্ট করে দিলাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। সেটাও করতে পারি, কোনো সমস্যা নেই। এটা প্লাগইন দিয়ে আমরা করে দিচ্ছি। এখন আমি ধরি আমি এখন এটা আমার মেইন সাইট না, আমাদের কোডমিউনিটি মেইন সাইট না। এখন আমি যদি ইনস্ট্যান্ট এখানে ডিজাইন করতে চাই, এখানে কাজ করতে চাই, তাহলে কোডমিউনিটিতে আমি কাজ করতে পারবো, কারণ কি এটা আমার রানিং একটা ওয়েবসাইট, রাইট? জি। আরেকটা জায়গায় আমার কাজ করতে হবে, সাপোজ অন্য একটা ওয়েবসাইটে বা অন্য একটা লিঙ্কে সাব ফোল্ডার ক্রিয়েট করে আমরা কাজ করলাম। সাব ফোল্ডার তো সবাই ক্রিয়েট করতে পারি, তাই না? জি। নিউ সাইট, তো এরকম একটা সাব ফোল্ডার ক্রিয়েট করলাম, সাব ফোল্ডার ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা আমাদের সকল কাজগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এইখান থেকে এই নিউ ওয়েবসাইট থেকে মাইগ্রেশন করে আমাদের এক্সিস্টিং যে ওয়েবসাইটটা আছে
সেই ওয়েবসাইটে উঠাই দিব। তাহলে কি হবে, নতুন যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা রিপ্লেস করে দিব এটার সাথে। জি এরকম যদি কোনো মোমেন্ট আসে মাইগ্রেট করার, মাইগ্রেট মিন বুঝেছেন তো, একটা হোস্টিং থেকে নিয়ে আরেকটা হোস্টিং এ আপলোড করা। তো ভাইয়া যে আগের যে ফাইলগুলা থাকবে যদি আমি এটার ভিতরে ইম্পোর্ট করি আমার যেগুলো আগে আছে ওগুলা কি হবে? উম, ও আচ্ছা, ইম্পোর্ট যদি করি, এই যে এখানে এক্সিস্টিং সাপোজ আমি ধরি, এখানে আগের ফাইল যদি থেকে থাকে ওটা সম্পূর্ণ রিসেট হয়ে নতুনটা, আমরা যে নতুন ফাইলটা ইম্পোর্ট করব না, জি এখন যে ফাইলটা ইম্পোর্ট করব, সাপোজ আমি ধরে নিলাম এখন একটা ফাইল ইম্পোর্ট করব, ওইটাতে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হবে, সম্পূর্ণ রিপ্লেস হয়ে যাবে, আগেরগুলো ডিলিট হয়ে নতুনগুলো আসবে, আহ, আগের কোনো কিছু কিন্তু থাকবে না। তাই মনে রাখবেন যে ওয়েবসাইটে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলা কোনো কিছুই থাকবে না, তো ওগুলা সবগুলো আবার ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। তাই মাইগ্রেশন করার ক্ষেত্রে হচ্ছে আমরা অল ইন অন, মানে যেখান থেকে মাইগ্রেশন করতেছি সেটা সবগুলো জিনিস এখানে রিপ্লেস হয়ে যাবে। ব্যাকআপ নেওয়ার পার্ট চলে গেল। পরবর্তীতে আসি স্টাইপ। আমি হচ্ছি ও কমার্সের ক্লাসটা নিলে খুব গোছালো ভাবে হয়ে যেত, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা জাস্ট আমাদের ফিচার গুলা দেখি, কি ফিচার দেখতে পারি। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে সেটআপ নিয়ে সবাই দেখেছেন, পেমেন্ট গেটওয়ে সেটআপ। জি ভাই, বিকাশ আর পেপালটা দেখাইছিল কিন্তু পেপাল। আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল দেখাবো। আমরা কাজ করবো কাদের, ইন্টারন্যাশনাল, রাইট? জি তবুও আমি দেশীয় পেমেন্ট গেটওয়ের জন্য আপনাদেরকে সাজেশন প্লাস কোথা থেকে কিভাবে নিবেন সেটা লাইফ টাইম এক্সাম্পল আমি আপনাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন সবাই খেয়াল করেন, আমরা কোথায় যাব, ই কমার্স থেকে সেটিংস, জি ই কমার্সের সেটিংসে গিয়ে পেমেন্টে এখান থেকে কিন্তু আমাদের সকল পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো। আর পেমেন্ট গেটওয়ে সেট আপ কিন্তু আমাদের ই কমার্স সাইটের জন্য মাস্ট বি নিডেড, এটা কিন্তু আমরা সবাই জানি, জি তাই না? কারণ আমরা ই কমার্স বিজনেস করতেছি কেন, অনলাইন ট্রানজেকশন অথবা হচ্ছে ক্যাশলেস করার জন্য, আর মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য। এটাই তো আমাদের ই কমার্সের মূল ভিত্তি, রাইট? জি হুম। তো এটা যদি আমাদের মূল ভিত্তি হয়ে থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ব্যাংক ট্রান্সফার এগুলো কি আমরা দেখেছি, আমার কাছে মনে হচ্ছে 91 জন্য তো এটা করা। জি এটা ব্যাংক স্ট্রাইপটা মনে হয় দেখা। আচ্ছা, স্ট্রাইপটা দেখানো হয় না, স্ট্রাইপটা আমি বলি। স্ট্রাইপটার জন্য এই প্লাগইনটা আমরা ডাউনলোড করব, woocommerce.com/product/stripe। এই প্লাগইনটা আমরা ফ্রিতে ডাউনলোড করব, ডাউনলোড করে আপলোড করব, আপলোড করলে হচ্ছে এইরকম একটা ফিচার চলে আসবে। সবাইকে পেমেন্ট গেটওয়ের হোল ফিচারটা আমি বলি, পেমেন্ট গেটওয়েতে কি কি লাগবে আপনার। পেমেন্ট গেটওয়েতে লাগবে হচ্ছে আপনার পেপাল। ইন্টারন্যাশনালে কি কি লাগে, পেপাল। বাহিরে কিন্তু পেপাল দিয়ে ট্রানজেকশনটা খুব বেশি চলে, রাইট? জি স্ট্রাইপ, স্ট্রাইপটা কেন বলেন তো, স্ট্রাইপটা হচ্ছে আমরা মাস্টার কার্ড, ভিসা কার্ড, এমএক্স কার্ড, তারপর আরেকটা কার্ড আছে, এই 4টা কার্ড থেকে যেন পেমেন্ট আমরা রিসিভ করতে পারি, এই জন্য আমরা স্ট্রাইপ ইউজ করব। তার মানে আমি সকল ফাংশনালিটি, আমি দেখেন এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ের জন্য শুধুমাত্র একটাই রেখেছি, পেমেন্ট গেটওয়ের জন্য শুধুমাত্র একটা প্লাগইনই রেখেছি, আর বাকি কোনো প্লাগইন কোনো কিছুর দরকার নাই। সবাই জাস্ট শুধুমাত্র আমার কথাটা শোনেন, আমার কি কি লাগবে, আমি অল ইন অন ফিচার দিব। আমার জেনারেল যতগুলা সাইট ক্রিয়েট করা লাগবে সবগুলা সাইটে আমার টপিক এবং আমার কনসেপ্টের বাইরে কোনো কিছু লাগবে না আশা করি। তাই আমি যে রুটগুলা ধরাই দিব আশা করি ওই রুটের ভিতর থাকবেন, আর হাবিজাবি অন্য বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন হবে না। ওকে সবকিছু গুছিয়ে দিচ্ছি। পেমেন্ট গেটের জন্য কি লাগবে, পেপাল, স্ট্রাইপ। স্ট্রাইপ কেন, মানে কার্ডের জন্য। গেটিং পেমেন্ট ফ্রম কার্ড, যে কোনো কার্ড হতে পারে।
তারপর আমাদের থার্ড পার্টি প্লাগইন লাগবে, আরো বেশিও লাগবে। কি কি লাগবে সেটা যদিও লাগে না, গুগল পে এখন হচ্ছে রিসেন্টলি গুগল পেটা খুব হচ্ছে, জনপ্রিয় হচ্ছে। তো গুগল পের জন্য গুগল পের কিছু প্লাগইন আছে, যে প্লাগইন গুলো হচ্ছে খুব ভালো। গুগল পে প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এখন দেখেন গুগল পের অফিসিয়ালি একটা প্লাগইন আছে, ওয়েট, অ্যাপেল পে কিন্তু ওয়ার্ডপ্রেসে ইনস্টল কেউ করবে না, তাই কোনো টেনশন করার কিছুই নাই, শুধুমাত্র গুগল পেটা লাগতে পারে। আর আদার্স লাগবে হচ্ছে থার্ড পার্টি। গুগল পের অফিসিয়াল প্লাগইনটা মনে হয় উঠাই দিছে, ওদের একটা অফিসিয়াল প্লাগইন ছিল। আচ্ছা যাই হোক, গুগল পে ওয়ার্ডপ্রেসে লাগবে না, ওদের অফিসিয়াল যে প্লাগইনটা ছিল ওই প্লাগইনটা মেবি উঠাই দিছে। শুধুমাত্র কার্ডের অপশনটা রাখলে হবে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবগুলা কার্ড থেকে পেমেন্ট নিবে। এখন হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কি বলেন তো? মানে এই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে হচ্ছে সেই পেমেন্ট গেটওয়ে যে পেমেন্ট গেটওয়ে হচ্ছে সকল প্লাগইনকে, মানে সকল পেমেন্ট গেটওয়েকে এক জায়গায় করবে। বাংলাদেশেও কিছু থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে আছে, তার ভিতরে কি কি জানেন? আমার পে, সূর্য পে, আমার পে, এসএসএল কমার্স, সূর্য পে। কেউ কনফিউজ হলে আমাকে বলবেন, আমি আশা করি পুরোটা বুঝাই দিতে পারবো। সূর্য পে, আচ্ছা তার আগে একটু দেখি সবাই, সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো কি করে? থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো করে আমাদের সকল পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, আমরা যদি ধরি মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, এখন নতুন বের হচ্ছে উপায়, রকেট, তারপরে অন্যান্য যে ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, সিটি ব্যাংকের সিটি টাচ, ইসলামী ব্যাংকে ইসলামী, তারপরে এনআরবিসি প্ল্যানেট, সবগুলো থেকে পেমেন্ট নেওয়ার যে অপশনটা, এটাই করে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। তো বাংলাদেশের থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো কি? দেশি, বাংলাদেশের যদি কাজ করে থাকেন তাহলে এদের সাথে কাজ করবেন। আমার পে, হ্যাঁ, আমার পে, সূর্য পে, আমার পে, সূর্য পে, কিন্তু সবার উপর আমি কাকে রাখবো জানেন? এসএসএল কমার্স। এসএসএল কমার্স। যদি কেউ কর্পোরেট ভাবে শুরু করতে চান এসএসএল কমার্স নেবেন এবং আমার পে নিতে পারেন। সূর্য পেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, অনেক আগের প্রসেস, এটা এখন আর মানে চলে না, পাবলিক খায় না, পাবলিক এখন সবাই সহজ চায়। এখন আমি বলি কোনো একটা ফিচার, বা আমি যদি এখন, আচ্ছা আমি দেখাই, ওদের পেমেন্টের ডেমোটা আমরা দেখি, ডেমোটা একটু দেখে আসে আমার পের, হ্যাঁ, তারপর দেখাই। হাবি জাবি কিছু একটা দিয়ে দিলাম, নেক্সট। 10 টাকা অ্যামাউন্ট আমরা পে করবো, রাইট? এটা একটা জেনারেল চেক আউট পেজ। আমরা হচ্ছে আমাদের সবাই খেয়াল করেন, আমাদের একটা জেনারেল চেক আউট পেজ আছে না? ওই চেক আউট পেজ যখন আসবে, চেক আউট পেজ থেকে যখন পে করা শুরু করবে, তখন হচ্ছে ওরা এরকম একটা ফিচার পাবে। তখন কি হবে? আমাদের ডিভিএল নেক্সাস, ডিভিএল মাস্টার, ডিভিএল ভিসা কার্ড, তারপর এমনি ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, তারপর মোবাইল ব্যাংকিং এ কি আছে? বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, ওয়ালেট, সবগুলো বিষয় একসাথে ম্যানেজ করে। এখন ওরা দেখেন কি করে, ওরা হচ্ছে নগদের সাথে ডিল হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমি পেমেন্ট করবো, এখন আমার নাম্বার চেয়েছে 0172177817 এগ্রি করে, সরি প্রসেস ক্যান্সেল করে দিচ্ছি। যাই হোক, ক্যান্সেল করে দিছি, ক্লোজ, এটা আমার ভুল ছিল। প্রসেস, এখন এটা হচ্ছে অটোমেটেড সিস্টেম, যেমন আমি আমার যে নাম্বারটা দিয়েছি, ওরাই আবার কেটে নিয়ে যাবো। হ্যাঁ ওরাই কেটে নিয়ে যাবে আমার ইয়া থেকে।
আচ্ছা আচ্ছা কিন্তু সূর্যপেতে কি হচ্ছে, সূর্যপেতে একটা নাম্বার দেওয়া থাকবে, যেমন হচ্ছে আমি বিকাশে পেমেন্ট করবো বা নগদে পেমেন্ট করব, তখন হবে কি, এই যে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে পে করো, এই নাম্বারে এখন হচ্ছে আমার ম্যানুয়ালি পে করা লাগবে, ওই নাম্বারে নগদ থেকে আমার ওই টাকা সেন্ড মানি করা লাগবে, অথবা হচ্ছে ক্যাশ আউট করা লাগবে, অথবা পেমেন্ট করা লাগবে, মেকা পেমেন্ট করতে বলবে, তারপরে এখানে রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিট করতে বলবে। এটা কি কোনো প্রসেস বলেন? এটা আমাদের অনেক আগের প্রসেস, রাইট? জি ভয়ঙ্কর প্রসেস হ্যাঁ, এখন হচ্ছে এটা আমাদের প্রসেস হচ্ছে এটা, যে মানে এখন আপডেট প্রসেস ধরি, এটা 017 এটা আমার নাম্বার, ওকে, প্রসেসড। এখন হচ্ছে এই নাম্বারটা দেওয়ার পরে হয়তো আমি ডেমো পারপাস দিচ্ছি বলে ও নিচ্ছে না। আচ্ছা, ডেমো পারপাস দিচ্ছি বলে নিচ্ছে না। আমরা হচ্ছে 10 মিনিট স্কুলে যে ইয়াটা আছে ওদের ইয়াতে যাই। 10 মিনিট স্কুল, আমি সবাইকে পুরো প্রসেসটা দেখানোর জন্য একটু লম্বা হচ্ছে, তাই আশা করি কারো কোনো প্রবলেম হচ্ছে না। সাপোজ এখান থেকে ধরলাম আমি যে কোনো একটা কোর্স আমি পারচেস করবো এখান থেকে ওদের, তো কি হবে, কোর্স শুরু করুন বা কোর্স কেনার জন্য বলেছে। এখন কি করেছে, ও এসএসএল কমার্সে নিয়ে আসছে, তো আমার অলরেডি এই সিঙ্কে হচ্ছে কিছু কার্ড অ্যাড করা আছে, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, তো ইয়েস সেভ ইজ দ্য ওয়ালেট বিকাশ। এখন কি হবে, এই যে আমার নাম্বার কনফার্ম, অটোমেটিক্যালি এই যে আমার কিন্তু ভেরিফিকেশন নাম্বার চলে আসছে। কি করেছে, ও ভেরিফিকেশন নাম্বার সেন্ড করেছে, এখন ভেরিফিকেশন কোড দিব আমি, দেখেন, ওকে আমি ভেরিফিকেশন কোডটাও দিয়ে দিচ্ছি, পরবর্তী প্রসেসটা দেখাচ্ছি। 9H, এইভাবে ভাই তো সবাই করেছেন। টাকা একটা নিয়ে যাবো না ভাই না না, পরবর্তী পিন না দিলে হবে। আচ্ছা, এই এই হচ্ছে, এই রে কেটে নেবেন না তো, কেটে দে শুধু শুধু কিনে লাভ নেই। আচ্ছা যাই হোক, এই হচ্ছে, এটা হচ্ছে অটোমেটেড প্রসেস, রাইট? জি অটোমেটিক্যালি হচ্ছে আমাকে একটা ভেরিফিকেশন নাম্বার সেন্ড করবে, দেন সেই ভেরিফিকেশন নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে সেই ভেরিফিকেশন নাম্বারের আন্ডারে পিন যখন দিব অটোমেটিক্যালি টাকাটা কেটে নিয়ে যাবে। এটা কিন্তু আমাদের জেনারেল প্রসেস। তো কিন্তু সূর্যপে হচ্ছে সে ওল্ড মডেল, আগের মডেলে পড়ে আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে বিকাশে তারকে মেক পেমেন্ট বা সেন্ড মানি করব, দেন সেটা ট্রানজেকশন নাম্বারটা আমরা দিব। আমাদের কর্মীতে ভর্তি হওয়ার সময় আমরা যা করেছি মনে আছে, জি অ্যাডমিশন নেওয়ার সময় আমরা কি করেছি, জি আমাদের পুরাতন ট্রানজেকশন প্রসেস নাম্বারটা আমরা ম্যানুয়ালি কিন্তু দিচ্ছেন, এটা কিন্তু ম্যানুয়াল প্রসেস, এটা কিন্তু অটোমেটেড প্রসেস না। অটোমেটেড প্রসেস হচ্ছে এই যে একটু আগে যেটা আমরা করলাম, সেটা হচ্ছে আমাদের অটোমেটেড প্রসেস। তো এরকম থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েগুলো ম্যানেজ করে আমার পে এবং এসএল কমার্স হচ্ছে সবচেয়ে বেস্ট। সূর্য পেটা হচ্ছে আগের মডেল, এটা হচ্ছে কিন্তু এটার খরচ কম, এটা হচ্ছে আপনার থেকে কম চার্জ করবে, ওরাও একটা চার্জ করে তো আপনার কাছ থেকে। তো এসএল কমার্স করে প্রতি ট্রানজেকশনে মনে হয় 1.2% এরকম টাইপের চার্জ করে। 100 টাকা যদি আসে 1 টাকা সামথিং ওকে দিতে হবে এসএল কমার্স আমার পে। আর ইন্টিগ্রেশন ফি হিসেবে মনে হয় এসএল কমার্স 15,000 টাকা নেয়, আমার পে 10,000 টাকা নেয়, আর সূর্য পে মনে হয় 5,000 না 7,000 টাকা নেয়। এটা হচ্ছে দেশি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, বিদেশি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কি আছে বলেন তো, কেউ সার্চ করে বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমি সেটাই চাই, গুগলে সার্চ করে শিখতে পারেন। টু চেক আউট। টু চেক আউট, রাইট। আর সবার কাছে শুনতে যাচ্ছি, সার্চ করে দেখেন কি কি আছে। অনেকগুলো আছে এরকম, আমি লিস্ট করে ফেলতে পারবো। আচ্ছা যাই হোক, জাস্ট আমরা কি করব, ইন্টারন্যাশনাল, টু চেক আউট ইন্টারন্যাশনাল, এইচএসবিসি রাইট, ইন্টারন্যাশনাল থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে লিখে সার্চ করলাম। সার্চ করার পর এরকম এই 10টা প্ল্যাটফর্ম বা 10টা পেমেন্ট গেটওয়ে অ্যারাউন্ড এখানে পেয়ে গেলাম।
এই ব্লগে যাওয়ার পরে দেখবেন হচ্ছে টু চেক আউট, পরে ম্যান গ্রাফট, আর অনেকগুলা বিষয় আছে। এটা তো পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে লাগবে, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। এই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে গুলো করে কি, সবগুলা পেমেন্ট গেটওয়েকে এক জায়গায় করে নিয়ে আসে। কোথায় রে ভাই, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে লিস্ট দেখাচ্ছে না কেন এটা? কমিশন দেখাচ্ছে। ওকে ওকে, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে আমার কেন জানি আসতেছে না, জানি না গুগল আমাকে কি দেখাচ্ছে উল্টা পাল্টা রেজাল্ট। এটাকে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে বলে। এটার ভিতরে একটা হচ্ছে টু চেক আউট, তারপর হচ্ছে টু চেক আউট, আমি পেপাল নাইস, এই অথরাইজ, অথরাইজ টু থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। তারপরে ওয়ার্ল্ড পে, ব্রেনট্রি, ব্রেনট্রি কিন্তু পেপালেরই একটা অংশ। ব্রেনট্রি, ব্রেনট্রিও ওয়ান কাইন্ড অফ থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। ব্রেনট্রি, অথরাইজ ডট নেট, এটার আর কি আছে, এরকম ইন্টারন্যাশনাল কিছু মাধ্যম আছে, অ্যামাজন, এগুলো তো ডিরেক্ট পেমেন্ট মেথড। পে সিম্পল, ফার্স্ট, স্ক্রিল, স্ক্রিলটা বাংলাদেশ সাপোর্ট করে, এটা ইউজ করতে পারেন। এই যে ডিরেক্ট চেক আউট, এটাও ইন্টারন্যাশনাল। তো এরকম প্রত্যেকটা ইন্টারন্যাশনাল থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, সেই পেমেন্ট গেটওয়েগুলোর প্রত্যেকটারই নিজস্ব প্লাগইন আছে। বুঝতে পারছেন? এখন আমি যদি ধরি এসএসএল দিয়ে আমি বুঝাই, এসএসএল থেকে কি করতে হবে, এসএসএল এর জন্য আমাকে আগে অ্যাপ্লাই করতে হবে। এসএসএল এর ওয়েবসাইটে যদি আমরা যাই, যাওয়ার পরে কি এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাজ এ মার্চেন্ডাইজ হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের বিজনেস ডকুমেন্ট দিয়ে। সাপোজ আমরা যারা ই কমার্সে বিজনেস করতে চাই, আমাদের কিন্তু মাস্ট বি ট্রেড লাইসেন্স লাগবে, আর যারা হচ্ছে লিমিটেড কোম্পানি করতে চায় তাদের মাস্ট বি হচ্ছে অ্যাজ এ কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তো এইগুলো বিষয় এখানে সাবমিট করতে হবে, তারপর সবগুলো বিষয় চেক করবে, চেক করার পরে তারাই হচ্ছে প্লাগ ইন এবং প্রোভাইড আদার, করবে। হ্যাঁ প্লাগ ইন এবং এপিআইটা প্রোভাইড করবে। ওই এপিআই এর সাথে আমরা কানেক্ট করে দিব, কিছুই না, প্লাগ ইনটা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে এই যে আমরা সেটিংসে চলে আসছি না, সেটিংসে চলে আসার পর এরকম একটা এসএল কমার্স একটা ইয়া দেখতে পাবো, সেটা হচ্ছে সেট আপে ক্লিক করে ওইখানে জাস্ট এপিআইটা সেট আপ করে দিব। ক্লিয়ার? এই হচ্ছে জেনারেল প্রসেস। আর সবাই খেয়াল রাখবো, মাস্ট বি খেয়াল রাখবো, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনের আগে আগে দেখে নিব এই যে কর্নারে যে তালা সাইনটা আছে সিকিউর, এসএসএলটা আমরা অ্যাড করে নেওয়ার ট্রাই করব। মাস্ট বি, আমাদের হোস্টিং প্রোভাইডার যারা থাকবে তাদেরকে বললেই হবে, তারা হচ্ছে এসএসএল সার্টিফিকেটটা দিয়ে দিবে। এসএসএল সার্টিফিকেট যদি থাকে তাহলে পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো সমস্যাই হবে না। সকল সমস্যার সমাধান এই এক জায়গায়, আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তার মানে স্ট্রাইপটা যদি আমি সেট আপ করি, এনাফ, আর কিছু লাগতেছে না। শিপিং, ই কমার্সের টেবিল রেট এবং শিপিং, ই কমার্সের টেবিল রেট এবং শিপিং, টেবিল রেট শিপিং আপনাদের দেখানো হয়েছে। জি না ভাই, টেবিল রেট তো শিপিংটাকে একটু অ্যাডভান্স ফর্মুলায়, আপনারা যে শিপিং দেখেছেন জানি না কতটুকু দেখেছেন। ওকে আমি দেখাচ্ছি।
আমার এখানে গুগল সার্চিং এর অনেক কিছু ইনস্টল দেওয়া, তো তাই হচ্ছে অনেক রেজাল্ট দেখাচ্ছে, এই রেজাল্ট থেকে বিভ্রান্ত হবেন না। মূলত এটা হচ্ছে এসইওর কাজ করতে গিয়ে, এসইওর কাজ যারা করেন তারা হচ্ছে এই বিষয়গুলো জানতে পারবেন। আর হচ্ছে আমার এখানে হচ্ছে কাস্টম মেড সার্চেরও অনেক কাস্টমাইজ আছে, অনেকগুলো সার্চ হচ্ছে আমাকে দেখাবেন এক্সক্লুড করা আছে। তো যাই হোক, এই প্লাগইনটা হচ্ছে আমরা নিয়ে নিব। এই প্লাগইনটা দিয়ে আমরা এখন কাজটা দেখি কি করব। টেবিল রেট শিপিং, অ্যাড প্লাগইন, আপলোড দ্য প্লাগইন। আপনাদের ট্যাক্স কি আমি দেখাইছিলাম? এই যে এরকম একটা প্লাগইন আপনারা পেয়ে যাবেন, কুকমার্স টেবিল রেট শিপিং। আচ্ছা, আমি কি আপনাদের কোনো ক্লাসই নেই নাই, কোনো ফাংশনালিটি, শুধুমাত্র প্রোডাক্ট আপলোড নিয়েছি, রাইট? জি জি ভেরিয়েন্ট প্রোডাক্ট নিয়েছিলেন আর হচ্ছে জাস্ট প্রোডাক্টই নিয়েছিলেন বলতে গেলে, আর ও কিছুই না। আচ্ছা 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 আচ্ছা। অ্যাক্টিভ দ্য প্লাগইন। প্লাগইনটা অ্যাক্টিভ করলাম। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভের আগে আপনাদের কিছু বিষয় দেখানোর দরকার ছিল, ওয়েট, ডিঅ্যাক্টিভ করে আসি। এটা ডিঅ্যাক্টিভ করে দিলাম। আবারও সেম ভাবে ই-কমার্স থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর শিপিং, অন্য কোনো প্লাগইন বা কোনো কিছু লাগবে না, সবাই খেয়াল করবেন। আমরা শয়ফাইতে যেমন জোন ক্রিয়েট করেছিলাম জোন ওয়াইজ, এখানেও আমরা জোন ক্রিয়েট করব সেম ভাবে। আমি একটু শুরু থেকে একটু এক্সপ্লেইন করে যে, আমি জানি একটু দেখানো হয়েছে, শিপিং মনে হয় দেখানো হয়েছে, রাইট? জি ভাইয়া দেখাইছিলাম ঠিক আছে। আচ্ছা, দেখাইছে, তবু আমি একটু ইয়া করে যে দেখবেন হচ্ছে অনেকগুলো বিষয় বাদ পড়ে গেছে, এবং হচ্ছে অনেকগুলো বিষয় হচ্ছে আমি নতুন করে অ্যাড করেছি। হ্যাঁ, জোনের নামটা সাপোজ আমরা দিলাম হচ্ছে ইউএসএ, শুধুমাত্র ইউএসএ এর জন্য দিলাম, ওকে, বা ফর ইউএসএ, ইউএসএ নাগরিকের জন্য, ওকে। এখন এখানে তো আমাদের অবশ্যই ইউএসএ সিলেক্ট করে দিতে হবে। ইউনাইটেড স্টেট ফুল, ফুল ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এখানে আমরা চাইলে শুধুমাত্র জিপ কোড দিয়েও স্পেসিফিক আলাদা আলাদা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এখানে যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, একটা হচ্ছে ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, আর লোকাল পিক আপ। তো আমি বলে নিই, ফ্ল্যাট রেট এবং লোকাল পিক আপের ভিতরে কোনো পার্থক্য নাই। আমি ফ্ল্যাট রেটটা অ্যাড করে দেখাই। ফ্ল্যাট রেটটা আশা করি আপনারা দেখেছেন। এটাকে এডিট করলাম। এডিট করার পরে ফ্ল্যাট রেটটা কি, আমাদের বর্তমানে অ্যাপ কমার্স তো সবাই জানেন, তাই না? অ্যাপ কমার্সে যেই প্রোডাক্টগুলো সেল করে, সেই প্রোডাক্টগুলো কি করে, একটা লিমিটেড, বা ঢাকার ভিতরে নিলে 60 টাকা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে হলে 120 টাকা বা 150 টাকা এইভাবে নিয়ে থাকে, বা 100 টাকা নিয়ে থাকে। আমার থেকে ভালো হয়তো আপনি জানবেন, কারণ হচ্ছে আমি এইসব সম্পর্কে তেমন ধারণা নাই আমার। যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাট রেট ফিচার। তো এখানে এটাকে ট্যাক্সেবল কখনোই হয় না, কখনো কুরিয়ার বা ডেলিভারি চার্জ ট্যাক্সেবল না, এটাকে হচ্ছে নান করে দেবো। কিন্তু কিছু কিছু কান্ট্রিতে ট্যাক্সেবল, বাংলাদেশে এটা ট্যাক্স ধরা হয় না। এটা ট্যাক্স শুধুমাত্র হচ্ছে কুরিয়ার কোম্পানি বা ডেলিভারি কোম্পানি, যেগুলো ওই কোম্পানিগুলোই প্রোভাইড করতেছে, তাই আমাকে আবার এক্সট্রা ভাবে ট্যাক্স প্রোভাইড করার কোনো দরকার নেই। এটাকে ট্যাক্সেবল করে দিলে কি হবে, কি আমরা যখন ট্যাক্স সেট আপ করবো, ওই ট্যাক্স সেট আপের ক্ষেত্রেও হচ্ছে সে আমাদেরকে হেল্প করবে, বা ওই ট্যাক্সটা এখানে ক্যালকুলেটটা ওইখানে করবে ট্যাক্স। আমি শুরু থেকে ধরি নাই, সেটা হচ্ছে আমার একটা ভুল ছিল, বা যার কারণে হয়তো অনেকগুলো বিষয় মাথার উপর দিয়ে যাচ্ছে। সবাই খেয়াল করবেন। কস্ট, কস্ট কত, 50 অ্যাড, মানে ঢাকার ভিতরে যদি হয়, আমি ইউনাইটেড স্টেটটাকে ঢাকার ভিতরে ধরে নিলাম, এটা ঢাকা, আর ঢাকার বাইরে মানে সাপোজ একটা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম, এটা ফ্ল্যাট রেট কত দিলাম, 50।
আর আরেকটা আছে কিন্তু ফ্রি শিপিং। ওকে, এটা কিন্তু আমাদের দুইটা পাশাপাশি দেখাবে, হয় ফ্ল্যাট রেট 50 দিয়ে নিবে আর না হয় ফ্রি শিপিং নিবে। আর ফ্রি শিপিং এর ক্ষেত্রে একটা কিন্তু কন্ডিশন দেওয়া যায়, যদি ফ্রি শিপিং হয় তাহলে হচ্ছে তাকে হচ্ছে নির্দিষ্ট হাব থেকে নিতে হবে, আমাদের যে নির্দিষ্ট হাব থাকবে অথবা আমাদের যে শোরুম থাকবে শোরুম থেকে নিলে ফ্রি শিপিং। সে এখন সিলেক্ট করবে সে কি শোরুম থেকে নিতে পারে, পিক পিক শোরুম, সরি, ফ্রি শিপিং, পিক শোরুম। যদি শোরুম থেকে পিক করে তাহলে এটা ফ্রি শিপিং পাবে। আর ফ্রি শিপিং এরও কিছু অ্যামাউন্ট বা কন্ডিশন আমরা দিতে পারি, কন্ডিশনগুলো দেখাচ্ছি। কন্ডিশনগুলো কি দেখেছেন আপনারা? জি না ভাই। আচ্ছা, কন্ডিশন দেখেন নাই, এখানে হচ্ছে আর ভ্যালিড কুপন। কেউ যদি কোনো ভ্যালিড কুপন এখানে অ্যাপ্লাই করে, সাপোজ আমাদের প্রমোশনের জন্য কিন্তু আমরা সবাই ই কমার্সের প্রমোশনের জন্য কিন্তু সবাই নির্দিষ্ট হারে কোনো একটা কুপন দিয়ে থাকি, রাইট? ওই কুপনগুলোকে কিন্তু বলে ভ্যালিড কুপন বা ভ্যালিড। এরকম ভ্যালিড কুপন যদি কেউ দিয়ে থাকে তাহলে হচ্ছে তার জন্য ফ্রি শিপিং অথবা মিনিমাম একটা অর্ডার অ্যামাউন্ট আমরা দিতে পারি। মিনিমাম অর্ডার অ্যামাউন্ট হচ্ছে 500 টাকার বাজার করতে হবে বা 500 টাকার অর্ডার করতে হবে, তাহলে হচ্ছে তাকে আমি ফ্রি শিপিং দিব। লোকাল পিক আপ না দিয়ে, লোকাল পিক আপ হচ্ছে যে এখন যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে লোকাল পিক আপ। ফ্রি শিপিং, ফ্রি শিপিং চলে গেল। কখন দিবে? যখন হচ্ছে 500 অ্যামাউন্ট অর্ডার করবে, সেভ চেঞ্জেস। এখন হবে কি, কেউ যদি আমার সাইটে 500 টাকার বেশি অর্ডার করে তার মানে সে ফ্রি শিপিং পাচ্ছে। আদারওয়াইজ তাকে হচ্ছে ফ্ল্যাট রেট কত দেওয়া লাগবে? তাকে ফ্ল্যাট রেট কত দেওয়া লাগবে? 50 টাকা ঢাকার ভিতরে বা অথবা ইনার স্টেটের ভিতরে। ক্লিয়ার? সেম ভাবে এখানে আমরা আরো কন্ডিশন আছে, শুধুমাত্র ভ্যালিড কুপন অথবা হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অথবা কুপন। আরেকটা কন্ডিশন দিতে পারি, অ্যান্ড মিনিমাম অর্ডার এবং কুপন দুইটাই থাকতে হবে। মিনিমাম 500 টাকা তো অর্ডার করতেই হবে, প্লাস আমাদের প্রমোশনের জন্য যে কুপনটা দেওয়া সেই কুপন অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে কন্ডিশন, এই 4টা কন্ডিশন। 4টা কন্ডিশন সম্পর্কে কারো কোনো সমস্যা আছে আমাকে একটু বলেন। জি না। একটা হচ্ছে আমাদের ভ্যালিড কুপন, আমাদের যে কুপন থাকবে সেই কুপন যদি অ্যাপ্লাই করে তাহলে সে ফ্রি শিপিং পাবে। আর ভ্যালিড অর্ডার অ্যামাউন্ট, অর্ডার মিনিমাম অ্যামাউন্ট, সরি, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 500 টাকার বেশি অর্ডার করলে দেন সে ফ্রি শিপিং পাবে। আদারওয়াইজ তাকে দে হ্যাভ টু পে 50 টাকা, তাদেরকে 50 টাকা পে করতে হবে। অথবা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর আ কুপন, হয় মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 500 থাকতে হবে, আদারওয়াইজ যে কোনো একটা কুপন অ্যাপ্লাইড থাকতে হবে। আ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অ্যান্ড আ কুপন, হয় মিনিমাম অর্ডার অ্যামাউন্ট থাকতে হবে, না এটা হবে মিনিমাম অর্ডার অ্যামাউন্টও থাকতে হবে, কুপনও থাকতে হবে। এই 4টা কন্ডিশন ফ্রি শিপিং এর ক্ষেত্রে আমরা 4টা কন্ডিশন দিতে পারি। এছাড়াও হচ্ছে আরো কিছু কন্ডিশন আছে। আমরা অ্যাডভান্স সবাইকে গ্রুপ স্টাডি দিচ্ছি, অ্যাডভান্স কুপন প্লাগইন, এই যে অ্যাডভান্স কুপন প্লাগইন ফর ই কমার্স, এই প্লাগইনটা সবাই দেখবেন। এখানে হচ্ছে আরো অনেক কন্ডিশন আছে। ফ্রি একটা প্লাগইন, বাট এখানে সকল ধরনের কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো সাধারণত আমাদের ই কমার্স সাইটগুলো এতদিন দিয়ে আসতেছে। যে কোনো কন্ডিশন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে হচ্ছে যদি ও 2টা প্রোডাক্ট কিনে তাহলে তাকে হচ্ছে ফ্রি শিপিং দিতে পারি, তাকে হচ্ছে এত% ছাড় দিতে পারি। এই বিষয়গুলো হচ্ছে কুপন ওয়াইজ কিভাবে সিলেক্ট করবে এখানে হচ্ছে গ্রুপ স্টাডির মাধ্যমে সবাই খেয়াল করবেন, শেষ করবেন। জি ভাই, এটা দিছিলেন, এটা দেখছিলাম। এটা দেখেছেন? কমপ্লিট? মোটামুটি ভাই, আর কি পুরা এক্সপার্ট তো মোটামুটি হইতে না, পারি না। আমি সবাইকে আবারও টাস্ক হিসেবে অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে বলছিলেন স্টোর পিকআপের একটা অপশন ফ্রি ফ্রি শিপিং এর ক্ষেত্রে, তো হ্যাঁ, ওটা কিভাবে করবো? সেটা দেখতেছি, সেটা দেখাচ্ছি। এটা চলে গেল গ্রুপ টাস্ক। আবার একটু সবাই গ্রুপ টাস্ক এটা দেখবেন। আচ্ছা, যেটা হচ্ছে শোরুম থেকে পিক করবে যেটা, সেটা সেটাকেই বলে লোকাল পিক আপ। মানে আমি যেই শোরুম আছে সেইখান থেকে পিক করতে হবে, তাহলে তাকে কোনো চার্জ দিতে হবে না। যেমন হচ্ছে দারাজে আছে, আমরা যদি দারাজের হাব থেকে পারচেস করি
বা মানে সাপোজ আমি অনলাইন অর্ডার দিয়ে দারাজের হাব থেকে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডেলিভারি চার্জ লাগবে না। উইথাউট ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জায়গায় দারাজের যতগুলো হাব আছে ততগুলো হাব থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবো উইথাউট এনি চার্জ। এটাকে বলে লোকাল পিক আপ ফ্রম ওয়্যারহাউস ফ্রম ওয়্যারহাউস। তো এই ক্ষেত্রে কস্ট দিব হচ্ছে 0 অথবা আমি চাইলে হচ্ছে 10 টাকা নিতে পারি, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে, ইটস ডিপেন্ড অন মি। ওকে, আমি 0 টাকাও দিতে পারি, 11 টাকাও দিতে পারি। এখন তার কাছে দুইটা কন্ডিশন থাকবে, একটা হচ্ছে ফ্ল্যাট রেট মানে আমার ডেলিভারি চার্জ 50 টাকা, এটাকে ফ্ল্যাট রেট না দিয়ে আমরা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কত, 50 টাকা। এখন তার কাছে দুইটা অপশন যাবে, যখন চেক আউটে যাবে ডেলিভারি চার্জ 50 টাকা দিতে যাচ্ছ, নাকি লোকাল পিক আপে নিয়ে 10 টাকা দিতে যাচ্ছ, বা ওয়্যার হাউস থেকে পিক আপ করতে যাচ্ছ। এখন আমি যদি ধরি আমার উত্তরায় বাসা, দারাজের হাব কিন্তু উত্তরাতে আছে, তা আমি যদি চাই দারাজ আমাকে বাসায় এসে ডেলিভারি দিবে, তাহলে তাকে ডেলিভারিটা বা ডেলিভারি চার্জটা প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ আমি ওয়্যার হাউস থেকে নিতে পারি উইদাউট এনি চার্জ। এখন ডিসিশন আমার, আমি কি হচ্ছে ওয়্যার হাউস থেকে নিয়ে আসবো, না আমি হচ্ছে বাসায় বসে প্রোডাক্টটা রিসিভ করতে চাই, ইটস ডিপেন্ড অন মি। আমি হচ্ছে সিলেক্ট করতে পারবো, আই ক্যান সিলেক্ট এনি অফ দ্য অপশন। ওকে, যে কোনো অপশন আমি সিলেক্ট করতে পারবো। সেভ চেঞ্জেস, এটা কিন্তু আমাদের জেনারেল শিপিং কনসেপ্ট। এর বাহিরে কিন্তু আরো অনেক বড় একটা কনসেপ্ট আছে, অল অ্যাবাউট শিপিং নামে একটা ক্লাস আছে। ভাইয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন অল অ্যাবাউট শিপিং, সেখানে হচ্ছে অল অ্যাবাউট শিপিং বাই সাইদুল খান নামে একটা ক্লাস, একটা না অনেকগুলো ক্লাস আছে। সেই ক্লাসটা একটু সবাইকে রিকোয়েস্ট করবো ইন্ডিভিজুয়ালি সবাই কভার করার ট্রাই করবেন। তবু হচ্ছে আমি আপনাদেরকে একটু ফিচারটা দেখায় দিই। যে প্লাগইনটা অ্যাপ্লাই করলাম, যে প্লাগইনটা ইনস্টল দিলাম, আচ্ছা এটা একটু সেভ চেঞ্জেসও দেওয়া আছে। আচ্ছা সমস্যা নেই, সেভ চেঞ্জেস দেওয়া আছে। আমরা হচ্ছে প্লাগইনসে চলে যাই। শিপিং নিয়ে এখনো পর্যন্ত যতটুকু দেখানো হয়েছে ক্লিয়ার? জি কোনো ভাই। প্রবলেম থাকলে কিন্তু আমাদেরকে বলতে পারেন। অ্যাক্টিভ, এখন আমরা কোন প্লাগইনটা অ্যাক্টিভ করতেছি? উকমার্স টেবিল রেট প্লাগইন। এখন হচ্ছে ভাইয়া এই প্লাগইনটা কেন, আমরা তো এখানে ফ্ল্যাট রেট দিতে পারতেছি, কিন্তু সেখানে কি ভাইয়া আমরা হচ্ছে প্রোডাক্ট কতগুলা, প্রোডাক্টের ওজন কতটুকু, ওজনের উপর ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইস কতটুকু, প্রোডাক্টের প্রাইস যদি 1 থেকে 100 হয় তাহলে তার কাছ থেকে কত চার্জ দিব, প্রোডাক্টের প্রাইস যদি এত হয় তাহলে তার কাছ থেকে কত চার্জ দিব, এইভাবে কন্ডিশন দিতে পারছি? কন্ডিশন কিন্তু দিতে পারি নাই। তাই আমাদের অ্যাডভান্স কন্ডিশনের জন্য আমরা কি ইউজ করেছি, আমাদের পাশের যে প্লাগইনটা ছিল কমার্স টেবিল রেট শিপিং, সেই প্লাগইনটা ইউজ করেছি, অ্যাক্টিভ করলাম। এখন এটার জন্য আমরা কি করব, জাস্ট মিনিট আমি একটু আসতেছি। সোহেল ভাই দেবপুরাই। হ্যাঁ, অল অ্যাবাউট শিপিং এর 2 ঘন্টা 20 মিনিটেরই। তো পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু দেখতে পাবেন। ওকে, এবং অনেক কিছু নতুন নতুন লাগবে। এবং এখানে ডাব্লিউপি ডেলিভারি প্রো নামে ডিস্টেন্সের উপর ভিত্তি করে কতটুকু ডিস্টেন্স, যেমন ঢাকার ডাব্লিউপি, এখানে হচ্ছে আরো একটা ফিচার সম্পর্কে বর্ণনা করা আছে। সেই ফিচারটা হচ্ছে এখানে দেখে নেবেন আপনারা, মানে কতটুকু ডিস্টেন্স হলে কতটুকু চার্জ করা উচিত, সেই ডিস্টেন্স ওয়াইজও কিন্তু আমরা চার্জ করতে পারবো। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের অল অ্যাবাউট শিপিং এর সবকিছু কভার করা হয়েছে, আপনারা হচ্ছে ক্লাসটা দেখে নেবেন। সমস্যা নাই, 2 ঘন্টা 20 মিনিটের মনে আছে, দেখেন 2 ঘন্টারও আছে, অনেক বড় বড় ক্লাস নেওয়া হয়েছিল অল অ্যাবাউট শিপিং এর ক্ষেত্রে। আচ্ছা হোয়াট এভার, আমরা একটু ক্লাসের দিকে মনোযোগ দিই।
সেটা হচ্ছে আমাদের টেবিল রেট শিপিং। এটা আমরা কোথায় পাবো? আমরা সেম ভাবে কোথায় চলে যাব? ই-কমার্সে। ই-কমার্স থেকে সেটিংসে যাওয়ার পরে কি করব? যাওয়ার পর ঠিক সেম ভাবে আমাদের শিপিং এ চলে যাব। শিপিং এ চলে যাওয়ার পর তারপরে আমরা নিউ জোনও অ্যাড করতে পারি, অথবা এই জোনে আমরা কাজ করতে পারি। আমরা ইউনাইটেড স্টেট জোনের জন্যই একটা শিপিং অ্যাড করব, অ্যাডভান্স শিপিং। সেই শিপিংটা কি অ্যাড করব? ওয়েট। অ্যাড মেথড দেওয়ার পরে এখানে ফ্ল্যাট রেট, এবং আমরা জানি আগে কি দেখেছিলাম বলেন তো? আগে আমরা এই তিনটা অপশন দেখেছিলাম, মনে আছে? ফ্ল্যাট জি রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ, এই তিনটা ছিল। এখন নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, টেবিল রেট। জি এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডভান্স একটা শিপিং রেট, ডাইনামিক একটা রেট। এই রেটটা হচ্ছে আমার প্রাইসের উপর ডিপেন্ড করে, আমার ওয়েটের উপর ডিপেন্ড করে, আমাদের সবকিছুর উপর ডিপেন্ড করে সে প্রাইসটা ক্যালকুলেট করবে। আচ্ছা, আরেকটা জিনিস সবার কোয়েশ্চেন থাকবে, ওয়েট গুলা ভাইয়া কিভাবে কাউন্ট করবে? এখানে যে ওয়েটের উপর ডিপেন্ড করে কিভাবে সিলেক্ট করতেছে, বা ওয়েটের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা দিব। দেখেন, সবাই দেখেন। আচ্ছা, আমি দেখাই নিই। আর টেবিল রেট শিপিং, এটা হচ্ছে ডাইনামিক শিপিং রেট দিতে পারি। ডাইনামিক, নাম দিলাম একটা, ডাইনামিক শিপিং রেট। এটাকে নন, বাংলাদেশে কিন্তু এটা নাম। কিছু কিছু কান্ট্রিতে হচ্ছে ডেলিভারির উপর একটা ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা হিসাব করা লাগে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হিসাব করা লাগে না। ওকে। আর এখানে সবাই খেয়াল করবেন, এটা কিন্তু আমাদের টাইটেল, এটা ট্যাক্সের ক্ষেত্রে, এবং ইনক্লুডিং ট্যাক্স ইন শিপিং কস্ট, নো আই উইল এন্টার কস্ট বিলো দ্য এক্সক্লুসিভ ট্যাক্স। আমি ট্যাক্স সহ এটা অ্যাড করেছি। শেষ। হ্যান্ডেলিং ফি। হ্যান্ডেলিং ফি কাকে বলে? আমরা যদি বড় বড় কোনো ফ্রিজ, আমরা যদি বড় বড় কোনো ফ্রিজ বা বড় বড় জাতীয় কোনো প্রোডাক্ট করেছি, ওই প্রোডাক্টের জন্য একটা হ্যান্ডেলিং ফি লাগে না? ওই প্রোডাক্টটা হচ্ছে কোনো একজন লেবার বা কাউকে দিয়ে হচ্ছে ওটা নিয়ে যাওয়া, টেনে নিয়ে যাওয়া, ওই বিষয়গুলোর জন্য কিন্তু একটা হ্যান্ডেলিং ফি লাগে। তো হ্যান্ডেলিং ফি যদি আমি রাখতে চাই, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার জন্য বা আমার উপর, যে এই প্রোডাক্টের জন্য আমি হ্যান্ডেলিং ফি রাখতে চাই, সেটা আমি সিলেক্ট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম শিপিং কস্ট, এটা কিন্তু আমরা সবাই দিতে পারি। যেমন বাংলাদেশি টাকায় যদি ধরি, তাহলে যত কিছুই হোক না কেন, যত ইয়ে হোক না কেন, 500 টাকার বেশি শিপিং চার্জ নিবে না। যদি আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি এখানে ডাইনামিক যে কস্টগুলো দিব, সেই ডাইনামিক কস্টগুলো অনুযায়ী যদি বেশি হয়ে যায়, তাহলে তাও আমরা 500 টাকার বেশি শিপিং চার্জ নিব না। ক্লিয়ার? ক্যালকুলেশন পার অর্ডার। এখন আমি ক্যালকুলেশন পার অর্ডার করতে যাচ্ছি, না পার আইটেম করতে যাচ্ছি, বা পার লাইন? লাইন মিন্স কি? লাইন মিন্স হচ্ছে আমি কতগুলো প্রোডাক্ট সিলেক্ট করতেছি। যেমন একটা সিলেক্ট করলাম, সাপোজ আমি একটা ধরলাম, একটাতে হচ্ছে আমি একটা টি শার্ট নিলাম, আরেকটাতে হচ্ছে আমি একটা প্যান্ট নিলাম। তার মানে কি, আমার দুইটা প্রোডাক্ট বা দুইটা ধরনের প্রোডাক্ট, দুইটা লাইন ক্রিয়েট হলো। কিন্তু আমি যদি ওই সেম টি শার্ট 5টা নিতাম, তাহলে লাইন কটা থাকতো? একটা না? সবাই থিওরিটিক্যালি বুঝে ট্রাই করেন, আমরা একটু ফাস্ট আগাচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের একটু মিসিং চলে গেছিল। জাস্ট আমার থিওরিক্যালি বুঝার ট্রাই করেন। যদি হচ্ছে আমি টি শার্ট টি শার্টই 5টা নেই, তাহলে লাইন কয়টা থাকতেছে? একটাই থাকতেছে না? তার জি মানে এটা হচ্ছে লাইন ওয়াইজ হিসাব করা হবে, এটাকে বলে লাইন। কিন্তু এমন যদি হয় আমি টি শার্ট একটা নিচ্ছি, প্যান্ট একটা নিচ্ছি, তার মানে লাইন কয়টা এখানে? দুইটা একটা, দুইটা দুইটা। লাইন কি দুইটা? এটাই হচ্ছে লাইন ওয়াইজ হিসাব। মানে প্রতি অর্ডারের অনুযায়ী কি ক্যালকুলেট করবে এই শিপিং রেটটা নিচে আসতেছে, কি কি ক্যালকুলেশন হবে? তার আগে আমরা এটা ভাবি, পার রেট, ক্যালকুলেট পার আইটেম। পার আইটেম বলতে কি, ওই যে আমরা 5টা টি শার্ট দিব না, ওই 5টা টি শার্টের জন্য আমাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে, আলাদাভাবে ডেলিভারি চার্জ দিতে হবে। এটা মোটেও প্রফেশনাল না। কিন্তু এটা যদি ফ্রিজ হইতো, এটা যদি বড় কোনো আইটেম হতো, সেই ক্ষেত্রে এটা আমাদের দরকার ছিল, রাইট? জি ক্যালকুলেট রেট পার লাইন। ক্যালকুলেট রেট পার লাইন, ওই যে লাইন যেটা বললাম, লাইন মিন্স কি? লাইন মিন্স হচ্ছে
আমি একটা প্যান্ট নিয়েছি, একটা টি শার্ট নিয়েছি, তার মানে কি দুইটা লাইন। দুইটা আইটেম। দুইটা লাইনের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি হচ্ছে পার অর্ডারে তার থেকে শিপিং রেট নেওয়ার জন্য। ক্লিয়ার? তো হ্যান্ডেলিং ফি পার অর্ডার, তো এখানে নাল রাখা উচিত, এখানে হ্যান্ডেলিং ফি করবো না। মিনিমাম কস্ট পার অর্ডার আমি 50 টাকা নিতে যাচ্ছি, আর ম্যাক্সিমাম কস্ট দিয়ে দিলাম 500 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট, বাট এই কস্টটা দেওয়া লাগবে না, এটা যেহেতু আমি হচ্ছে উপরে দিয়ে দিছি ম্যাক্সিমামটা, তাই এখানে আর লাগবে না। এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো। এখন দেখেন সবাই, কন্ডিশনও আমি 3টা জিনিসের উপর ভিত্তি করে ইয়া করতে পারবো। একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে আইটেম কাউন্ট। কি কি? প্রাইস, প্রাইস প্রাইসের উপর ডিপেন্ড করে আমরা করলাম 0.01%, আর সরি পার্সেন্ট কেন বলতেছি, 0.0 টাকা থেকে শুরু করে $100 পর্যন্ত বা 100 টাকা পর্যন্ত যদি হয়, টাকা হিসাবে ধরি 100 টাকা। এখানে বিষয়গুলো আমরা পরে বুঝি, এই বিষয়গুলো একটু কমপ্লিকেটেড, কিন্তু বুঝার ট্রাই করব। একটু কমপ্লিকেটেড বাট বুঝার ট্রাই করব। 0.01 থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত যদি কেউ অর্ডার করে, তাহলে তার কাছ থেকে কত টাকা চার্জ করব? আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারি। এখানে আমরা 20% অথবা 10% অথবা 5%, যে কোনো কিছু দিতে পারি পার্সেন্টেজ। কিন্তু আমি যাচ্ছি হচ্ছে পার্সেন্টেজ দিব না, আমি হচ্ছে রো কস্টটা, এখানে আইটেম কস্ট, টোটাল হচ্ছে আইটেম কস্ট 50 টাকা নিব। ইটস ডিপেন্ড অন মি, আমি ক্লায়েন্টের থেকে কত টাকা নিতে পারি। 5 টাকা নিব আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সবাই খেয়াল করবেন, ক্লায়েন্ট যেহেতু হচ্ছে তার নির্দিষ্ট কোনো একটা সিটিতে বিজনেস করবে, সে হচ্ছে ওই পরিমাণে স্টাডি করে তারপরে নামবে। ওই পরিমাণে স্টাডি করে, আমি নিজেও হচ্ছে যখন ই কমার্স বিজনেস স্টার্ট করি বাইরের কেন্দ্রিক, সেইখানে হচ্ছে আমার অনেক স্টাডি ছিল যে এখানে হচ্ছে আমার শিপিং কস্টটা কত হতে পারে, কি হতে পারে, কত নিতে পারি। এই ক্লায়েন্ট স্টাডি করে আপনাকে হচ্ছে কত নেওয়া যেতে পারে সেটার একটা অ্যামাউন্ট, যে এত থেকে এত হলে এটা এত হবে। আপনি জাস্ট হচ্ছে কন্ডিশনগুলো মাথায় রাখবেন, কন্ডিশনগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেই বিষয়গুলো মাথায় রাখবেন। কত টাকা অ্যাড করা লাগবে, কত কি দেওয়া লাগবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের উপর। তো সেক্ষেত্রে হচ্ছে আমার কোনো কিছু এক্সট্রা করা লাগবে না। তো কি হলো, 0.01 টাকা থেকে শুরু করে কেউ যদি ইয়া করে, তাহলে তার কাছ থেকে আমি 5% নিব। আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, এটাও প্রাইসের উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত যদি কেউ ইয়া করে, অর্ডার করে বা হয়, তাহলে তার কাছ থেকে কত নিব? তাহলে তার কাছ থেকে 3% নিব। ক্লিয়ার? এটা হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করে যে কোনো একটা কন্ডিশন। এখানে হচ্ছে যে কন্ডিশনের সাথে মিলে যাবে সেই কন্ডিশনটা অ্যাপ্লাইড হবে, আর বাকি কন্ডিশনগুলো অ্যাপ্লাইড হবে না। আশা করি সবাই বুঝতে পারতেছেন আমার কথাগুলো। এই মধ্যবর্তী যে ফিচারগুলো, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, একটু টাইম দেন আমাকে। আমি জাস্ট হচ্ছে সিরিয়াল ওয়াইজ বা সিকোয়েন্স ওয়াইজ বুঝাচ্ছি। ওয়েটের উপর ডিপেন্ড করে সেটাও আমরা ঠিক সেম ভাবে। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আসতে পারে, ভাইয়া আমি প্রাইস থেকে এই সফটওয়্যারটা না হয় প্রাইস থেকে বুঝতে পারবে যে এটার প্রাইস এত, এটার প্রাইস এত, তাহলে 5% কাটবে, আর এটার প্রাইস যেহেতু 10,000 টাকা তাহলে 3% কাটবে। কিন্তু ওয়েটটা কিভাবে বুঝবে, প্রোডাক্টের ওয়েটটা? এই কোয়েশ্চেনটা কি আপনাদের মনে আসছে কিনা আমি জানি না, বাট আমি ডিসক্রাইব করে দিচ্ছি। এই ওয়েটটা কোথা থেকে পাবে? এই ওয়েটটা পাবে হচ্ছে আমরা যখন প্রোডাক্ট আপলোড করবো। when we upload a product, then we need to select a ওয়েট। কোথা থেকে করব? ওয়েট আমি একটু এডিট করে হচ্ছে নিচে আসি। এই যে এখানে খেয়াল করেন, শিপিং এখানে কিন্তু ওয়েট দেওয়া আছে। এইখানে যদি আমি 50 কেজি দেই, এইটার উপর ডিপেন্ড করে সে হচ্ছে ক্যালকুলেট করবে। বুঝতে পারতেছেন জি। আমার কথা? এইটার উপর ডিপেন্ড করে সে ক্যালকুলেট করবে। এখানে চলে গেল। তারপর নেক্সট
কি সেম ভাবে আইটেম কাউন্ট, আইটেম যদি এক থেকে ইয়া হয়, এটা হচ্ছে মানে আমি যে কোনো একটা ফিচার, যে কোনো এই তিনটার থেকে যে কোনো একটা বিষয় আমি অ্যাড করতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। এখানে প্রোডাক্ট ওয়াইজ সিলেক্ট করতে পারতেছি, তাই না? তো আমি হচ্ছে আপাতত ডিলেট দ্য রোলস, সেভ চেঞ্জেস, যতটুকু করেছি এতটুকু অ্যারাফ। এটার জন্য তো পার্সেন্টেজ দেনে, সরি। ভাই একটা কোশ্চেন ছিল আমার। বলেন। এই ধরেন আমি একটা টি শার্ট সেল করতেছি, ওটার প্রাইস হচ্ছে 100 টাকা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার কস্ট কাটতে মানে শিপিংটা কাটবে হচ্ছে 5%। তো এমনটা হলো যে আমি 100 টাকার ওই টি শার্টে আমি 50% ডিসকাউন্ট দিলাম। তো সেই ক্ষেত্রে শিপিংটা কিভাবে কাজ করবে? 100 টাকার আপনি সেক্ষেত্রে বললেন একটা কথা বলেন, সেটা হচ্ছে আপনি টি শার্ট সেল করতেছেন, জি। সরি, আপনি টি শার্ট সেল করতেছেন, তার মানে আপনার কি দরকার, আপনার হচ্ছে 10টা টি শার্ট নিলেও কিন্তু সেম, আপনার শিপিং চার্জ কিন্তু সেম। আপনি এখন যে কোনো মাধ্যম ইউজ করেন, আমাদের বাংলাদেশে যদি ধরি রেডেক্স, পেপারফ্লাই, যে কোনো কোরিয়ার যে কোনো কিছু ইউজ করি না কেন, প্রত্যেকটার জন্য সেম সেম প্রাইস। 10টা নিলেও যা, কিন্তু ম্যাক্সিমাম ওইটা কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করে আপনাদের হবে না ক্যালকুলেশন। টি শার্ট ধরি তাহলে আমাদের কি করতে হবে, আইটেম কাউন্টের উপর ডিপেন্ড করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। আইটেম যদি 10টার বেশি নেয়, যেমন এখানে যদি সাপোজ মিনিমাম 1 দিব, ম্যাক্সিমাম 10 দিব, 10 যদি হয় তাহলে ডিরেক্টলি হচ্ছে আইটেম কস্ট হিসেবে বা রো কস্ট হিসেবে আমরা রো কস্ট হিসেবে দিয়ে 50 টাকা দিয়ে দিব। তার মানে কেউ যদি 1 থেকে 10টা পর্যন্ত ইয়া নেয় তাহলে তার কাছ থেকে 50 টাকা নেবে, এর বেশি নেওয়ার দরকার নেই। কেউ যদি 10 থেকে 100টা ইয়া নিতে চায়, 10 থেকে 100টা নিতে চায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে তার কাছ থেকে আরো বেশি নিবে। কত নিবে, 200 টাকা ধরে নিলাম সাপোজ। বুঝতে পারছেন? তখন কিন্তু আপনি প্রাইস হিসেবে ক্যালকুলেট করতে পারবেন না। কিছু কিছু প্রোডাক্ট আছে প্রাইস হিসেবে ক্যালকুলেট করা হয়, কিছু কিছু প্রোডাক্ট আছে প্রাইস হিসেবে ক্যালকুলেট করা হবে না। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি ডেলিভারি চার্জটা ইনক্লুডেড হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মধ্যবর্তী বিষয়গুলো আমি একটু বর্ণনা করে দিচ্ছি, আপনারা একটু ওই আগের ক্লাসটা একটু দেখে আসবেন। আগের অনেকগুলো ক্লাস আপনারা পাবেন, ওই ক্লাসগুলো একটু দেখলেই অল অ্যাবাউট পেমেন্ট, অল অ্যাবাউট শিপিং, অল অ্যাবাউট ট্যাক্সেস, এই তিনটার ওপর প্রত্যেকটা বিষয়ের ওপর একদম অল অ্যাবাউট বর্ণনা করা হয়েছে। আপনারা একটা পুরো বিষয় সম্পর্কে একদম টোটাল ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, এটা ছিল আমাদের। আচ্ছা, আমি ব্রেক ব্রেক নিয়ে একটু কথা বলি। ব্রেক হচ্ছে আমি কোনো কোনো অর্ডারে সাপোজ এমন যদি হয়, এই ব্রেকটা কখন হয় আমি একটু বর্ণনা করি। এই ব্রেকটা তখনই হবে যেমন হচ্ছে সাপোজ, আচ্ছা টি শার্টের ক্ষেত্রে যদি ধরি আইটেম, এখানে আমি একটা ব্রেক দিয়ে দিলাম। এই ব্রেকের পরে কি, এই ব্রেকের পরে 10টার পরে আর ক্যালকুলেট হবে না। যখন আমি ব্রেক দিয়ে দিব, এই 10টার পরে আর ক্যালকুলেট হবে না। 10টার পরে যদি 20টাও নেয়, যদি 20টাও নেয় তাও এই প্রাইস সেম থাকবে। ক্লিয়ার? আমি যদি ব্রেকে ক্লিক করি, আর যদি অ্যাব্রোডে ক্লিক করি, অ্যাব্রোডে ক্লিক করার পরে হলো কি, এটা 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 একদম ডিসেবল হয়ে গেল, এটা ডিসেবল। এটার কারণ দিয়ে দিব, মানে এটার ক্যালকুলেটই হবে না এই অপশনটা। সাপোজ আমার যদি কোনো অপশন মনে হয় যে এটা আমি মানে ডিসেবল করে দিব, এটার রিজন হচ্ছে ফর কোভিড-19 প্রথম অবস্থা। এখন আমাদের বিভিন্ন জায়গায় লকডাউন চলতেছে না, যেমন আমাদের রাজশাহীতে কিন্তু এখন লকডাউন চলতেছে। আমাদের ঢাকাতে যদিও লকডাউন না, রাজশাহীতে কিন্তু লকডাউন, রাইট? জি। কারণ কি, কোভিড-19 এর একটা প্রভাবের কারণে। তো আমি হচ্ছে আপাতত এটা হচ্ছে এই যে নির্দিষ্ট লোকেশন, আমি লোকেশন আমার দেওয়া আছে না এটার উপর, ইউনাইটেড স্টেট। তো সেখানে কিন্তু আমি সিলেক্ট করে রাজশাহীও সিলেক্ট করতে পারবো। আমি যদি চাই ওখানে রাজশাহীও ক্লিক করতে পারবো অ্যাজ আ সিটি হিসেবে। রাজশাহী যখন ক্লিক করলাম তখন কি হবে, তখন হচ্ছে কোভিড-19 চলতেছে, তার কারণে একটা মেসেজ দিয়ে দিলাম, এটা আপলোড করে দিলাম। আর ব্রেক মিন্স বুঝতে পারতেছি, ও যদি 10টার পরে 1000টা প্রোডাক্টও নেয় তাহলে এখানে ব্রেক করে দিলাম,
প্রাইস এখানে click করে দিলাম, ওই 50 টাকায় নিবে, এর বেশি যতই অর্ডার করুক না কেন পরবর্তী কন্ডিশন অ্যাপ্লাইড হবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আশা করি আর কোনো কিছু লাগবে না। এটা হচ্ছে কেজির ওপর কস্ট, কেজিগুলো কিভাবে কাউন্ট করতেছে সেটাও আমি বলে দিলাম। আর এটা লেভেল, এটা হচ্ছে লেভেল আমরা দিয়ে দিব হচ্ছে আম, যে কোনো লেভেল, যে কোনো কিছু, এটা জাস্ট টাইটেল যাকে বলে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী টাইটেল দিয়ে দিব, সেভ চেঞ্জেস। এই ছিল আমাদের ওভারঅল পুরোপুরি শিপিং মেথডগুলো। এক্সট্রা অনেকগুলো বিষয় আমরা পেয়েছি, রাইট? জি আচ্ছা, আজকে মেবি হচ্ছে এখনই আপনাদের ক্লাস শুরু হবে, বিএনসি এর ক্লাস। বিএনসি এর ক্লাসটা করেন। নেক্সট ক্লাস আগামী সোমবার আমি আবার আসতেছি ই কমার্সের টপিক নিয়ে। দেন ই কমার্সের টপিক যদি মানে শেষ করতে পারি, দেন হচ্ছে আমরা আহ, শেষ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ শেষ করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে আরো একটা ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা শয়ফাই ফিনিশিং ক্লাসটা শেষ করব। শয়ফাইয়ের অনেকগুলো বিষয় আমাদের জানা আছে। আমি বলেছিলাম আমরা ফিনিশিং ক্লাসে হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করব, কি কি ফিচার দিয়ে ক্লায়েন্টকে কনভিন্স করব, আদার কি কি ফিচার দেওয়া যেতে পারে, এবং কি কি বিষয় আমাদের শেখা উচিত, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব। তার মানে শয়ফাই ফিনিশিং ক্লাসটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, জি তাই না? ভাই, ই কমার্সের শিপিং মানে ই কমার্সের ফিনিশিং ক্লাস করবেন না এটা? আচ্ছা 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 আচ্ছা, ই কমার্স নিয়ে আমি সম্পূর্ণ ক্লাস নেব, সমস্যা নেই। তো এই যে উপমহাদেশে তো এক্সট্রা অনেকগুলো কিন্তু টপিক খাটনি থাকে। যাচ্ছে, এক্সট্রা কিন্তু খাটনি যাচ্ছে। জি ভাই, ই সমস্যা নেই। কমার্সে তো আমাদের এখনো ওই যে মাল্টি ভেন্ডর দেখানো হয় নাই, তারপরে কোনো থিম কাস্টমাইজেশন দেখানো আচ্ছা হয় নাই। আচ্ছা, আহ, টপিক দেখানো হয়। যতটুকু হয়েছে এর বাইরে হচ্ছে আমি ট্রাই করব একটা কনসেপ্ট প্লাস হচ্ছে আপনাদের বিভিন্ন গ্রুপ স্টাডিতে যখন হচ্ছে আপনাদের মানে ফাইবার কাজটা একদম শেষের দিকে হয়ে যাবে, তখন হচ্ছে আপনার সাপোর্টে তো আমি হচ্ছে 12টা থেকে 6টা পর্যন্ত থাকি। সেই জি টাইমটা হচ্ছে, যদি আমি পুরোপুরি টাইমটা আমি বলে নিই, আগে একটা ফাঁকিবাজি ইয়ে আছে,